আচ্ছা দেখ, আমরা আজকে পড়বো হচ্ছে সফটওয়্যারে কোহেশন অ্যান্ড কাপলিং। দেখ, আমি কোহেশনের ডায়াগ্রামটা বানিয়ে নিয়ে তারপরে বলছি। দেখ, ধর আমার কাছে এটা হচ্ছে আমার একটা মডিউল, ঠিক আছে? সেই মডিউলের ধর 3টে পার্ট আছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। এবার মডিউল বলতে মানে ধর এই মডিউলটা একটা কিছু পারফর্ম করছে। ধর কি বলবো, ধর কোনো একটা কিছু ক্যালকুলেশনের মডিউল, ঠিক আছে? ধর কিছু একটা ক্যালকুলেট করতে হয় এই মডিউলটা দিয়ে। তো ধর পার্ট 1, ধর সেই মডিউলটাতে কোনো সেই ক্যালকুলেশনটাতে 3খানা পার্ট আছে। পার্ট 1 কী করে? অ্যাডিশন করে। পার্ট 2 কী করে? মাল্টিপ্লিকেশন করে। পার্ট 3 কী করে? ধর স্কোয়ার রুট করে, ঠিক আছে? তো তাহলে আমার বেসিক্যালি কী হয়, পার্ট 1 থেকে অ্যাডিশনের ডেটাটা যাচ্ছে তোর পার্ট 2-তে, পার্ট 2 থেকে আবার মাল্টিপ্লিকেশনটা হয়ে ডেটাটা কোথায় যাচ্ছে? পার্ট 3-তে, তারপর সেটার স্কোয়ার রুট হচ্ছে পার্ট 3-তে। তার মানে এ দেখ, আমার 3টে পার্টই কিন্তু ইন্টারলিঙ্কড, রাইট? কারণ পার্ট 1 থেকে এই ডেটাটা যাবে পার্ট 2-তে, তবেই পার্ট 2 কাজ করতে পারবে। পার্ট 2 থেকে যেই পার্ট 3-তে যাবে তবেই পার্ট 3 কাজ করতে পারবে, তাই না? তাহলে এই যে রিলেশনটা এদের ভিতরকার, এই 3টে পার্টের ভিতরে যে রিলেশনটা, এই মডিউলের ভিতরে যে রিলেশনটাকে, এটাকে আমরা বলি হচ্ছে কোহেশন। এই পার্ট 1 আর পার্ট 2 বা পার্ট 3 বা মডিউলের যতগুলো পার্টই থাক না কেন, এই পার্টগুলোর মধ্যে আমার যে রিলেশনটা যতটা ভালো হবে বা যতটা কী বলবো স্মুথ হবে, ফ্লেক্সিবল হবে, সেটাকে আমরা তত ভালো বলি, আমরা ততটাই কোহেসিভ বলি। আমরা এই রিলেশনটা যতটা বেটার হবে সেটাকে আমরা তত কোহেসিভ বলি। বেশ কিছু রকমের এরকম কোয়েশন হতে পারে, যেমন ধর কোইন্সিডেন্টাল কোয়েশন, মানে ধর যেখানে যেখানে ধর এই যেমন এখানে যেমন ধর এতগুলো পার্ট, এখানে যেমন ধর পার্টগুলো রিলেটেড, ওইখানে হয়তো পার্টগুলো রিলেটেড নয়, মানে ইচ আদারের সঙ্গে রিলেটেড নয়, বাট তারা একসাথে বাউন্ডেড আছে। বুঝাতে পারলাম? মানে রিলেটেড নয়, এখানে যেমন ধর পার্ট 1-এর সঙ্গে পার্ট 2 রিলেটেড, পার্ট 1 না হলে পার্ট 2 কাজ করতে পারবে না। বাট কোইন্সিডেন্টালের ক্ষেত্রে হয়তো, আচ্ছা আমি লিখে দিই, নাম্বার 1 বললাম হচ্ছে কোইন্সিডেন্টাল কোয়েশন। হ্যাঁ, কি বললাম? কোইন্সিডেন্টাল কোয়েশন মানে ধর এই ক্ষেত্রে পার্টগুলো রিলেটেড নয়, বা বলতে পারিস একে অপরের উপর ডিপেন্ডেন্ট নয়, বাট দে আর বাউন্ডেড টুগেদার, ঠিক আছে? আরেকটা হতে পারে লজিক্যাল অ্যাসোসিয়েশন। এবার দেখ, ধর লজিক্যাল অ্যাসোসিয়েশন মানে ধর আমার মডিউলে কোথাও একটা কোনো একটা এরর অকার করেছে, ঠিক আছে? সেই এররটা সলভ করার জন্য আমি একটা এরর সলভিং কোয়েশন লাগাচ্ছি, যে কিনা শুধুমাত্র ওই এররটা কন্ট্রোল করার জন্যই আছে, ঠিক আছে? তারপর সেই যে কোয়েশনটা, এই যে লজিক্যাল কোয়েশনটা, সেই কোয়েশনটাকেও আমার মডিউলে খুব ভালো করে কাজ করতে হবে, কারণ মডিউলের কোন পার্টে কখন কোন প্রবলেম রেজ হচ্ছে, সেই প্রবলেমটাকে সলভ করতে হচ্ছে, সেটা ওকে খেয়াল রাখতে হচ্ছে, বা সেই এররটা সম্পর্কে জানতে হচ্ছে। বেসিক্যালি হাইলি কোহেসিভ হতে হচ্ছে মডিউলটার সঙ্গে, তাই না? তাই এরকমটা বলছি আমি লজিক্যাল অ্যাসোসিয়েশন। হ্যাঁ,
থার্ড যেটা বলছি সেটা হচ্ছে টেম্পোরাল কোহেশন। সেটা কি বলছে যে এখানে ধর সবকটা পার্টের জন্য আমি একসাথে কিছু একটা কোয়েশন চালাতে চাইছি। মানে ধর আমি প্রত্যেকটা পার্টের জন্যই গার্বেজ ক্লিন করতে চাই, ঠিক আছে? ধর প্রত্যেকটা পার্টে যে কটা পার্ট আছে আমার মডিউলে প্রত্যেকটার জন্য আমি গার্বেজ ক্লিন করতে চাই। তো গার্বেজ ক্লিন করার জন্য আমি কি করলাম, একটা পার্টিকুলার একটা ক্লিন আপ ফাংশন চালালাম। তো সেই ক্লিন আপ ফাংশন দিয়ে আমার কিন্তু সবকটা পার্টে একসাথে কাজ হয়ে গেল। এটাকে বলা হয় টেম্পোরাল কোয়েশন। মানে যখন দরকার পড়ছে ঠিক তখন আমি কল করছি, আদারওয়াইজ ওটার কোনো কাজ নেই। আর একটা হয় সেটা হচ্ছে যেটা বলছিলাম ধর প্রসিডিউরাল কোহেশন। এটা অ্যাকচুয়ালি মানে ধর আমরা একটা ফাংশন কল করলাম, সেই ফাংশন থেকে আবার একটা ফাংশন কল করলাম, মানে একটা লুপে হয়তো ধর আমি কোনো ফাংশন কল করছি, তখন সেটাকে আমরা প্রসিডিউরাল কোহেশনের মধ্যে ফেলতে পারি। ওকে, নেক্সট হচ্ছে ধর কমিউনিকেশনাল কোহেশন। বলছি মানে কমিউনিকেশনাল কোয়েশন ধর যখন পার্টসগুলো মানে ধর পার্ট 1 পার্ট 2 পার্ট 3 নিজেদের মধ্যে ইন্টারাক্ট করতে চায়, মানে ধর কোনো স্টেটাস এনকোয়ারির জন্য বা একজন অ্যাক্টিভ আছে কি না, কাজটা হয়ে গেছে কি না, এই টাইপের ধর কোনো কমিউনিকেশন করার জন্য যখন ধর ইন্টারাকশানের দরকার পড়ে তখন এই কমিউনিকেশন কোয়েশন ইউজ করা হয়। ঠিক আছে, তাহলে কোয়েশনটা বোঝা গেছে। এবার দেখবো হচ্ছে কাপলিং। দেখ কাপলিংয়ের ক্ষেত্রে ব্যাপারটা দেখ, আমরা কোহেশন কোথায় করছিলাম, মডিউলের ভেতরে। কাপলিং করি অনেকগুলো মডিউলের ভেতরে, ঠিক আছে? কাপলিং কী করি আমরা, কাপলিংটা করি হচ্ছে অনেকগুলো মডিউলের ভেতরে। মানে ধর অনেকগুলো মডিউল একসঙ্গে ধর লিঙ্কড আছে একটা কাজ, যেমন ধর আগেরটা আমরা বলছিলাম যে কোনো একটা ক্যালকুলেশনের মডিউল হয়তো, তো সেই মডিউলের ডেটাটা হয়তো কোথাও একটা যাচ্ছে, কোনো একটা পেজে আপলোড হবে বা কোনো একটা সফটওয়্যারে ঢুকবে, হোয়াটএভার যা খুশি হোক না কেন, তো মানে বেসিক্যালি ডেটাটা কোথাও না কোথাও ট্রান্সফার করতে হবে। তো সেই জিনিসটা সেই মডিউলে গিয়ে হয়তো আমার ট্রান্সফারটা হবে, সেই মডিউলটার থেকে ডেটাটা হয়তো তারপরে অন্য কোনো মডিউলে যাবে কোনো একটা কাজ করার জন্য। এইভাবে হয়তো অনেকগুলো মডিউল মিলিয়ে আমার একটা সিস্টেম তৈরি হয়, তাই না? যেমন ধর তুই যে কোনো একটা সিস্টেমের কথা ভাব না, কোনো একটা সফটওয়্যারের কথা ভাব, সেই সফটওয়্যারে কি তুই একসাথে একটা কাজ করে ফেলতে পারিস? বা ধর আমি সবচেয়ে ইজিলি বলতে পারি ধর মাইক্রোসফট ওয়ার্ডে তোর কত রকম মডিউল থাকে না, তুই এডিট করছিস আলাদা মডিউল আছে, তুই ইনসার্ট করছিস তোর আলাদা মডিউল আছে, তুই সেভ করছিস তোর আলাদা মডিউলস আছে, তুই রাইট করছিস তোর আলাদা মডিউলস আছে, মানে প্রচুর মডিউলস। সেই প্রত্যেকটা মডিউল একে নিজেদের মধ্যে ইন্টারলিঙ্কড, এই মডিউলটার সঙ্গে এই মডিউলটা লিঙ্ক করতে পারছিস, তুই সেম পেজে তুই সব কটা মডিউল নিয়ে কাজ করতে পারছিস। মানে বেসিক্যালি সব কটা মডিউল মিলে আমার পুরো সিস্টেমটাকে তৈরি করে।
আর সেই মডিউলগুলো নিজেদের মধ্যে কিভাবে কাজ করছে বা কিভাবে তারা কাপলড আছে সেটা আমরা অ্যাকচুয়ালি কাপলিংয়ে দেখি। এইটাও বেশ কয়েক রকমের হয়, যেমন ধর ফার্স্ট এরটা যদি বলি কনটেক্সট কাপলিং। যখন কোনো একটা মডিউল কোনো আরেকটা মডিউলকে পুরোপুরি কপি করছে, মানে ধর মডিউল 1 মডিউল 2 এর যে হোল কন্টেন্ট আছে পুরো কন্টেন্টটাকে কপি করছে, তখন সেটাকে আমরা বলি কন্টেন্ট কাপলিং। ঠিক আছে, তার মানে পুরো মডিউল 1টা হয়তো কোনো মানে এরকম না, এইসবগুলো ইউজ করা হয় নর্মালি ধর কোনো একটা ব্যাকআপ নেওয়ার জন্য। ধর আমার যে মডিউলটা আমি কাজ করছি সেই মডিউলটা হয়তো একটা প্রোডাকশন মানে একটা ধর খুব ইম্পর্টেন্ট মডিউল, যেখানে যে ডেটাগুলো রয়েছে সেই ডেটাগুলো খুব ইম্পর্টেন্ট, তাই হয়তো আমার সেটা ব্যাকআপ রাখাও দরকার ফর ফিউচার পারপাস। তাই জন্য আমি কী করবো, আমাকে পুরো মডিউলটাই কপি করে রাখতে হবে অন্য একটা মডিউলে। তো সেই টাইমের জন্য আমার কন্টেন্ট কাপলিংটা ইউজ করা হয়, যেখানে আমি এন্টায়ার কন্টেন্টটাই কপি করে নিচ্ছি অন্য একটা মডিউলে। ওকে, ধর এরপরেরটা হচ্ছে কমন কাপলিং। আচ্ছা, এটা কখন হয়, ধর যখন সবকটা মডিউল কোনো গ্লোবাল ডেটাকে অ্যাক্সেস করছে, তখন মানে ধর তিনটে মডিউল কি কোনো একটা পার্টিকুলার ধর গ্লোবাল ডেটাকে অ্যাক্সেস করতে চাইছে, তাহলে কি হবে, তাহলে আমাকে কি করতে হবে, তাহলে অ্যাটলিস্ট দেখ সবাই তো সব একসাথে একটা ডেটাকে ইউজ করতে পারবে না, তার মানে একটা মডিউল যখন ইউজ করছে তখন অন্য মডিউল কী করতে হবে, তার জন্য ওয়েট করতে হবে। সেই ফার্স্ট মডিউলে যদি কাজ শেষ হয়ে গিয়ে থাকে তখন ওর সেকেন্ড মডিউল কাজটা শুরু করতে পারবে, বাট দে হ্যাভ টু ওয়েট, কারণ একটা মডিউল অলরেডি সেই গ্লোবাল ডেটাটা নিয়ে কাজ করছে। তাহলে এটা হচ্ছে কমন কাপলিং। দেখ কন্ট্রোল কাপলিং কি বলছে, যে তখন ধর আমার কোনো ইন্টারাকশান দরকার মডিউলসের মধ্যে, ঠিক আছে, সেই ইন্টারাকশানটার জন্য ধর ফ্ল্যাগ ইউজ করা হতে পারে, আর কোনো একটা ফাংশন যেটা কোনো একটা কন্ট্রোল কাউকে হয়তো অ্যাসাইন করে দিচ্ছে। মানে ধর মডিউল 1-এর কাছে কোনো একটা ফাংশন আছে, কোনো একটা কন্ট্রোল আছে, মডিউল 2 হয়তো সেই কন্ট্রোলটা চাইছে, সেই কন্ট্রোলটা কোনো ডেটার উপর হতে পারে, কোনো ডেটাবেসের উপর হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, সেটা চাইছে মডিউল 2 সেই কন্ট্রোলটা। তো সেই কন্ট্রোলটা হয়তো কোনো ফ্ল্যাগ দিয়ে হতে পারে, যে মডিউল 1 যদি ফ্ল্যাগটাকে এফ করে দেয় তার মানে হ্যাঁ আমি কন্ট্রোলটা নিতে পারি। এতক্ষণ আমার ফ্ল্যাগটা ট্রু করা ছিল, যেই ফ্ল্যাগটা এফ ফলস করলো মানে ঠিক আছে ওর আর কন্ট্রোলটা দরকার নেই, আমি নিয়ে নিলাম। বা হয়তো কোনো একটা ফাংশন কল করলাম, যে ফাংশনটা দিয়ে আমি কী করতে পারলাম, সেই কন্ট্রোলটাকে আমাকে ওই কন্ট্রোলটাকে আমাকে দিয়ে দিল, কোনোভাবে অ্যাসাইন করে দিল। এটা হলো তাহলে কন্ট্রোল কাপলিং। এরপরে বলা হচ্ছে এটা হচ্ছে স্ট্যাম্প কাপলিং। দেখ স্ট্যাম্প কাপলিং অলমোস্ট কমন কাপলিংয়ের মতো। কমন কাপলিং আমি কী বলেছিলাম, কমন কাপলিং হচ্ছে ধর কোনো গ্লোবাল ডেটা ইউজ করতে চাইছি, তখন যদি সবাই মিলে একটা গ্লোবাল ডেটা ইউজ করতে চাই, সেটা তো সম্ভব না সবাইকে একসাথে দেওয়া, তখন একজন ইউজ করছে বাকিরা ওয়েট করছে। স্ট্যাম্প কাপলিংটা আরও বেটার, কমন কাপলিংয়ের মতোই লজিকটা, বাট আরও বেটার। কীভাবে, স্ট্যাম্প কাপলিংয়ের ক্ষেত্রেও সেম ব্যাপার, কোনো গ্লোবাল ডেটা অ্যাক্সেস করতে চাইছে সবকটা মডিউল, বাট এখানে কি করা হচ্ছে, আমরা যেমন আগের বার একটা মডিউলকেই পুরো গ্লোবাল ডেটাটা অ্যাক্সেস করতে দিচ্ছিলাম, বাকিদের ওয়েট করতে বলছিলাম, কিন্তু এখানে কি করছি, পুরো গ্লোবাল ডেটাটা একজনকে দিচ্ছি না, ঠিক যেটুকু পার্ট দরকার ঠিক সেটুকু দিচ্ছি। তাহলে কি হচ্ছে, হয়তো আর মডিউল 1 আর মডিউল 2 দুজনের ক্ষেত্রে দুজন ডিফারেন্ট ডেটা রয়েছে, বাট যেহেতু গ্লোবাল ডেটা একজনকে অ্যাসাইন করে দিচ্ছিলাম বলে মডিউল 2কে ফালতু ওয়েট করতে হচ্ছিলো। এবার কি হচ্ছে, মডিউল 1কে মডিউল 1-এর পার্ট যেটা দরকার সেটা দিয়ে দিচ্ছি, মডিউল 2কে ওর যেটা দরকার সেটা দিয়ে দিচ্ছি, তার ফলে কাউকে ওয়েট করতে হচ্ছে, দুজন একসাথেই তার যা কাজ দরকার সেটা করতে পারছে। অনেক বেশি ব্যাপারটা ইজি আর ফ্লেক্সিবল হয়ে গেছে।
ডেটা কাপলিংটা কীরকম? ধর যখন আমরা ডেটা পাস করি বা কোনো প্যারামিটার্স পাস করি, যেমন ধর মডিউল 1 থেকে মডিউল 2তে ডেটা পাস করলাম, সেটা আবার অ্যাড হয়ে চলে গেল মডিউল 3তে, মডিউল 3 আবার সেই পুরো রেজাল্টটা শো করলো। এরকম যখন আমার থাকবে যে প্যারামিটার্স পাস করে ডেটাটাকে পাঠাতে হচ্ছে, তখন আমরা বলবো সেটা হচ্ছে ডেটা কাপলিং। কারণ ডেটাটাকে তুই পাঠিয়ে দিচ্ছিস, তাই না? ডেটাটাকে তুই একটা মডিউল থেকে আরেকটা মডিউলে পাস করছিস, পাস করে করে যেখানে যে ওয়ার্ক করা দরকার সেগুলো কমপ্লিট করছি। তাহলে এটা হলো গিয়ে ডেটা কাপলিং। এবার একটা আইডিয়াল মডেল বানাবো। দেখ, এটা হচ্ছে আমার ধর আইডিয়াল মডেল। ধর আমার কাছে 3খানা মডিউল আছে। একটা মডিউল 1 যার পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আছে। মডিউল 2 পার্ট 1 আর পার্ট 2 আছে। মডিউল 3 পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আছে। দেখ, নিজেদের মধ্যে কিন্তু সবাই ইন্টারলিঙ্কড। দেখ, পার্ট 1-এর সঙ্গে পার্ট 2, পার্ট 1-এর সঙ্গে পার্ট 3, 1, 2, 3 সবাই কিন্তু একসাথে লিঙ্কড। মানে এখানে কোহেশন আছে, এখানে কোহেশন আছে, এখানেও কোহেশন আছে। আর এই যে মডিউলগুলো দেখ নিজেদের মধ্যেও লিঙ্কড আছে। এটা হচ্ছে আমার মডিউল 1-এর সঙ্গে 3-এর কাপলিং, এটা হচ্ছে মডিউল 1-এর সঙ্গে 2-এর কাপলিং। এবার দেখ, একটা আইডিয়াল মডেল বলতে আমরা বুঝবো হাইলি কোহেসিভ অ্যান্ড লুজলি কাপলড। এটা মানে কি? হাইলি কোহেসিভ মানে কি? দেখ, কোহেশনটা তো খুব হাই দরকার, আমরা সেটা একটু আগে দেখেছি। কীরকম মানে ধর একটা পার্ট 1 থেকে পার্ট 2তে কোনো ডেটা যাচ্ছে, সেটা প্রসেস হচ্ছে পার্ট 2, সে আবার পার্ট 2 থেকে পার্ট 3 ডেটা যাচ্ছে, সেটা প্রসেস করছে পার্ট 3। তাই জন্য এই যে এদের ভিতরে যে কোহেশনটা, সেটা ইন্টারাকশান দিয়ে বল বা সেটা ডেটা ট্রান্সফার দিয়ে বল, যে কোনো বিষয় বল, সেটা হাইলি কোহেসিভ হতে হবে। মানে তারা খুব ভালোভাবে ফ্লেক্সিবিলিটি তাদের মধ্যে খুব কী বলবো, ব্যালেন্সড আছে সব কিছু, মানে হাইলি কোহেসিভ হতে হবে মডিউলের ভেতরে। আর বলছি যে মডিউলের বাইরে, মানে একটা মডিউলের সাথে আরেকটা মডিউলের কাপলিংটা বলছি লুজলি হবে। এটা কেন বলছি? দেখ, ধর এমন যদি হয়, দেখ আমরা একটু দেখতে পেলাম বেসিক্যালি মডিউলগুলো আমরা ইউজ করছি কেন? কারণ মডিউলগুলো মিলিয়ে আমার একটা সিস্টেম দাঁড়াচ্ছে, যে হয়তো মডিউল 1 থেকে মডিউল 2তে কিছু যাচ্ছে, মডিউল 2 থেকে মডিউল 3তে কিছু যাচ্ছে, এইভাবে হয়তো কোনো একটা ইন্টারাকশান চলছে। এবার আমরা কিন্তু তাও আমরা জানছি ইন্টারাকশান চলছে বা ডেটা ট্রান্সফার হচ্ছে, তাও আমরা বলছি লুজলি কাপলড হতে। কেন বলছি লুজলি কাপলড হতে? কারণ দেখ, ধর আমার মডিউল 1-এর পার্ট 1-এ কিছুটা চেঞ্জেস দরকার, মডিউল 1-এর পার্ট 1-এ কিছুটা চেঞ্জেস দরকার। তো আমার যদি মডিউল 1-এর পার্ট 1-এর উপরে মডিউল 2, মডিউল 3 কোনোভাবে ডিপেন্ডেন্ট হয়, তাহলে মডিউল 1-এর পার্ট 1 চেঞ্জ করো, তার সঙ্গে মডিউল 2কে আর আপডেট করো, মডিউল 3কে আপডেট করো, একটা বড় কাজ। যদি এরা হাইলি কাপলড হতো, মানে টু মাচ ডিপেন্ডেন্সি থাকতো, যদি বেসিক্যালি হাইলি কাপলড মানে টু মাচ ডিপেন্ডেন্সি, আর লুজলি কাপলড মানে বলছি ডিপেন্ডেন্সি যতটা কম রাখা সম্ভব। বোঝা যাচ্ছে? তাই জন্য বলছি, তার মানে যদি মডিউল 1-এর পার্ট 1-এ তুই চেঞ্জ করতে চাস, যদি এটা লুজ কাপল হয়, তাহলে তুই জাস্ট মডিউল 1-এর পার্ট 1-এ চেঞ্জ করলি, বাস বেরিয়ে এলি, তোর কাজ শেষ। কারণ এটা বাকিগুলোতে এতটা এফেক্টই করছে না, তো বাকিগুলো নিয়ে আমার ভাবারই দরকার নেই যে অন্য মডিউলে কিছু এফেক্ট আসছে কি আসছে না, কারণ অতটাই আমি লুজলি কাপল বানিয়েছি। যদি হাইলি কাপলড বানাতাম, তাহলে কিন্তু আমার খুব প্রবলেম হয়ে যেত। একটা ছোটো একটা পার্ট চেঞ্জ করার জন্য যদি প্রত্যেকটা মডিউলে আমার সেটা আপডেট করতে হয়, তাহলে সেটা কতটা টাইম কনজিউমিং হতে পারে আর কতটা বিরক্তিকর হতে পারে বেসিক্যালি। তাই জন্য আমরা বলি যে একটা আইডিয়াল মডেল হতে হবে লুজলি কাপলড। এবার আশা করি লুজলি কাপল কেন বলছি বোঝা গেছে। আর হাইলি কোহেসিভটা তো সবসময় হাই থাকতে হবে, আর কাপলটা কী হতে হবে? লুজলি। দেখ, তার বেসিক্যালি এরকম একটা আইডিয়াল মডেলের ক্ষেত্রে কী হবে, দেখ যদি আমরা এরকমভাবে বানাই হাইলি কোহেসিভ, লুজলি কাপল, তাহলে অ্যাডভান্টেজ কী থাকতে পারে? যে ওরা আন্ডারস্ট্যান্ডেবল, ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল, যে পার্ট 1-এ কী হচ্ছে, পার্ট 2-তে কী হচ্ছে, আলাদা আলাদা সব জায়গায় সব কিছু হচ্ছে। আর যেটা আমি বলছিলাম যে মডিফায়েবল, যে তুই কোনো একটা ছোটো জায়গায় যদি মডিফাই তোকে করতে হয়, তার জন্য তোকে পুরো সিস্টেমটা নিয়ে ভাবতে হবে না। রিইউজেবল, যে তুই ওই পার্টটাকে বা ওই কোডটাকে অন্য কোথাও আবার ইউজ করতে পারছিস চাইলেই।
ইনফ্যাক্ট ডেভেলপ করাও অনেক ইজি, কারণ তুই ছোটো ছোটো পার্টে ডেভেলপ করছিস বা ছোটো ছোটো মডিউলে ডেভেলপ করছিস, তাই জন্য ডেভেলপ করাও ইজি, আবার টেস্টিং করাটাও ইজি। তাহলে এইটা হচ্ছে আমার একটা আইডিয়াল মডেল। দেখ ক্লিয়ার হচ্ছে একদম? দেখ আমরা এবার যেটা দেখবো সেটা হচ্ছে কম্পোনেন্ট ডায়াগ্রাম। এগুলো আসতে পারে পরীক্ষায়, যে ধর বলল একটা হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেমের কম্পোনেন্ট ডায়াগ্রাম দেখাও। এখানে আমরা এক্সাম্পলটা বেসিক্যালি হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে যেতে সেটাই বললাম, তোকে লাইব্রেরি ম্যানেজমেন্ট বলতে পারে, ব্যাংক ম্যানেজমেন্ট বলতে পারে, জাস্ট ফেসগুলো চেঞ্জ হয়ে যাবে, মোটামুটি জিনিসটা আঁকাটা বা ডায়াগ্রামটা সেমই থাকবে, তো নাম ফামগুলো চেঞ্জ হয়ে যেতে পারে, এর বেশি কিছু চেঞ্জ হবে না। যাই হোক, দেখ কীরমভাবে আঁকছি। হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য মাঝখানে আমি দেখ একটা হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম সার্ভার নিয়েছি, যে সার্ভারটা অ্যাকচুয়ালি সব মডিউলসগুলোকে বা সব পার্টসগুলোকে কন্ট্রোল করবে বলতে পারিস। সার্ভারটা তাহলে কীভাবে ড্র করছি, এভাবে একটা বক্স মতো বানিয়ে এখানে ধর দুটো একটা ক্লিপের মতো দেখতে দুটো জিনিস রাখছি, ঠিক আছে? এটা হচ্ছে সার্ভার। আর যতগুলো আমার সার্ভারের সঙ্গে লিঙ্ক করা যত পার্টস আছে বা যত মডিউলস আছে সবকটাকে আমি এরকম করে ট্যাবে দেখাবো। এই একটা ট্যাব ধর স্টাফ ডেটাবেস, একটা ট্যাব আছে ধর পেশেন্ট ডেটাবেস। দেখ তাহলে কম্পোনেন্ট ডায়াগ্রামে তাহলে আমরা কি দেখছিলাম যে এটা হচ্ছে আমার হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম সার্ভার, আর সেই হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে আমার যতগুলো বাকি পার্টস থাকবে সেগুলোকে আমি এরকম ট্যাবে বানাবো। মানে ধর স্টাফ ডেটাবেসটা একটা ট্যাবে রয়েছে, পেশেন্ট ডেটাবেসটা একটা ট্যাবে রয়েছে, ধর হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম অপারেশন যে ডিটেলসগুলো সেগুলো একটা ট্যাবে রয়েছে, ইউটিলিটি যেগুলো আছে সেগুলো আলাদা ট্যাবে, ইকুইপমেন্ট ডেটাবেসগুলো আলাদা রয়েছে। ডেটাবেস যেহেতু সেটা ট্যাব লিখছি না আমি, এটাকে আমি এইভাবে দেখাচ্ছি। ইউজারের যে ইন্টারফেস আছে সেটাও একটা ট্যাবে রয়েছে। এবার দেখ আমার যে এই সার্ভারগুলো কী করছে, এই সার্ভারকে ধর স্টাফ ডেটাবেস, তাহলে স্টাফ বলতে কার, ডক্টর আর নার্স। তো ধর ডক্টরের জন্য ডেটাবেস আছে, একটা নার্সের ডেটাবেস আছে। বেসিক্যালি এই যে ডেটাবেসটাকে ইউজ করছে কে, সার্ভার। ধর বেসিক্যালি তুই একটা মানে এটা অ্যাকচুয়ালি একটা ওয়েব পেজ, সেই ওয়েব পেজে তুই ঢুকেছিস, কোনো একটা হসপিটালে ওয়েব পেজে ঢুকেছিস, তুই একটা ইউজার, তুই ঢুকে কোনো একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিতে চাস, তো তুই সার্ভারকে কী বলবি যে এই ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আমি নিতে চাই, তো ফ্রি আছে কি না। তো সার্ভার কী করবে, স্টাফের ডেটাবেসে যাবে, গিয়ে চেক করবে ডক্টরের নাম আদৌ আছে কি না, সেটা চেক করে দেখবে সে অ্যাভেলেবেল আছে কি না অমুক ডেটে, না থাকলে ইউজারকে বলবে যে না অমুক ডেট অ্যাভেলেবেল নেই, তুমি অমুক ডেট নাও, হোয়াট এভার। এইভাবে মানে কনভারসেশনটা চলবে। তো তাই জন্য সার্ভার কী করবে, এই যে ট্যাবটাকে ইউজ অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে আমি লিখেছি ইউজ। তাহলে এইভাবে সার্ভার কী করবে, স্টাফ ডেটাবেসকে ইউজ করতে পারবে। সেমভাবে ধর কোনো পেশেন্টের ডিটেলস চাই, তো সেই পেশেন্ট ধর কীরকম হতে পারে, ধর কিছু প্রাইভেট পেশেন্ট থাকতে পারে, কিছু জেনারেল পেশেন্ট থাকতে পারে, তো সেরকম আমি আলাদা ডেটাবেস রাখছি। তো সেইভাবে এনকোয়ারি করতে পারে কেউ, কোনো সার্ভার ধর কোনো ডক্টর এসে এনকোয়ারি করতে পারে যে আমার ওই পেশেন্টের এখন কী অবস্থা, বা নতুন কোনো ডক্টর এসে কোনো নতুন একটা পেশেন্টকে দেখতে চায়, তো আগে থেকে তার হিস্ট্রি চেক করে নিল সার্ভারে ঢুকে, তো তখন ইউজ করছি কে, পেশেন্ট ডেটাবেস ইউজ করছে। এবার ধর ইউটিলিটি কী আছে, মানে ধর কী মেশিনস আছে সেই হসপিটালে, এক্স রে মেশিন বল, এমআরআই মেশিন বল, হোয়াট এভার যা যা থাকে আর কি, ইউটিলিটি যা হয় সেগুলোকে কী করতে পারছে, সেগুলোকে ডিসাইড করতে পারছে ইউটিলিটির মধ্যে, বা যেখানে বলা ডেটা প্রসেসিং হচ্ছে অ্যাকচুয়ালি, এই ইউটিলিটির মধ্যে আমি চেক করতে পারছি যে আমার নতুন কোনো আইটেম দরকার কি না, বা আমার এই আইটেমটা আছে কি না, সেই হিসাবে আমি ধর শেষ হয়ে গেল কি না, বা এটা মেডিকেল হতে পারে, কোনো ড্রাগস হতে পারে, শেষ হয়ে গেল কি না, তো সেই হিসাবে আমরা ইউটিলিটি ট্যাব ইউজ করছি। আবার দেখ যেটা অপারেশন ডিটেলস, সেটা কিন্তু ইউজ করছে সার্ভারকে, যে ধর আমার এখানে কিছু অপারেশনস করতে হয়,
সেই অপারেশনস করার জন্য আমি হয়তো সার্ভারের থেকে কোনো ডিটেল দরকার হয়, সেই অপারেশন করার জন্য ধর সার্ভার থেকে কোনো ডিটেলস দরকার পড়ে, তখন তাহলে সেই অপারেশনটা পারফর্ম করতে গেলে আমি সার্ভার থেকে কিছু ডেটা হয়তো ফেচ করে সেই অপারেশনসগুলো করি। আর ধর ইকুইপমেন্ট ডেটাবেস, ইকুইপমেন্ট বলতে আমি যেটা বলছিলাম যে ধর কিছু ইকুইপমেন্টস আছে, সেগুলো আছে কি নেই, বা সেগুলো আনতে হবে, অর্ডার দিতে হবে, এই ব্যাপারগুলোকে জন্য সার্ভার ইউজ করে ইকুইপমেন্ট ডেটাবেসকে। আর যে ইন্টারফেস, ইউজার ইন্টারফেস, যেখানে অ্যাকচুয়ালি আমি ঢুকে আমি চেক ফেক করতে চাইছি, যেটাই বেসিক্যালি ওয়েব পেজটা বলছি, সেই ওয়েব পেজটা ইউজ করছে কি সার্ভারটাকে, কারণ ও সার্ভারকে ইউজ করছে আর সার্ভার বাকি এদেরকে ইউজ করছে। কারণ ইউজার আমার যে ইউআই, সেই ইউআই থেকে আমি কোনো একটা কোয়ারি পাঠাচ্ছি, সেই কোয়ারি অনুযায়ী রেজাল্টটা আমি আমার ডেটাবেসগুলো থেকে ফেচ করে এনে আবার ইউজারকে দিচ্ছি, তাই না? এটাই তো সার্ভারের কাজ। তাহলে এটা হলো কি আমার কম্পোনেন্ট ডায়াগ্রাম। এইভাবে তাহলে তুই কম্পোনেন্ট ডায়াগ্রাম তৈরি করতে পারবি। আচ্ছা, নেক্সটটা হচ্ছে ডিপ্লয়মেন্ট ডায়াগ্রাম। দেখ, ডিপ্লয়মেন্ট ডায়াগ্রামটা বলছে যে 3 রকমের হয় ডিপ্লয়মেন্ট ডায়াগ্রাম। ফার্স্টেরটা বলছে মডেলিং অন এমবেডেড সিস্টেম। মডেলিং অন এমবেডেড সিস্টেম মানে ধর একদম কোনো সিস্টেমের একদম বাইরের, একদম ওভারভিউটা, মানে ধর এটা হচ্ছে ধর আমার মেশিনটা, মানে ধর কম্পিউটারটা, এটা সেই কম্পিউটারের সঙ্গে তুই কী কী লাগাতে পারিস। তুই কম্পিউটারের সঙ্গে ধর একটা সিরিয়াল আইও পোর্ট, ধর কম্পিউটার বলবো না, এটা একটা মাদারবোর্ড অ্যাকচুয়ালি, ধর একটা প্যান্টিয়াম মাদারবোর্ড আছে, সেই মাদারবোর্ডটা অ্যাকচুয়ালি আমার প্রসেসর। সেই মাদারবোর্ডের সঙ্গে তুই কী কী লাগাতে পারিস, তো একটা ইনপুট আউটপুট পোর্ট লাগাতে পারি, যেখান থেকে কোনো ইনপুট দিচ্ছিস সেখান থেকে কোনো আউটপুট পাচ্ছিস, সেরকম একটা পোর্ট লাগাতে পারলি। তুই সাউন্ডের সেন্সার লাগাতে পারলি, যে কিছু ধর তুই চালিয়েছিস, কোনো ভিডিও চালাতে চাস বা কোনো কিছু চালাতে চাস, তার জন্য তো একটা সাউন্ডের পোর্ট দরকার বা সেন্সার দরকার। একটা এনকোডার লাগাতে পারলি, একটা টাইমার লাগাতে পারলি, যে টাইমার দিয়ে তুই কিছু কোনো একটা কাজের টাইম সেট করতে চাইছিস। একটা ইন্ডিকেটার লাগাতে পারলি, যে ইন্ডিকেটারটা হয়তো ইন্ডিকেট করছে কোনো ধর কোনো কাজ বা কোনো প্রসেস ইন্ডিকেট করছে। তো এইটাকে অ্যাকচুয়ালি বলা হয় মডেলিং অন এমবেডেড সিস্টেম। এইটা হচ্ছে আমার এমবেডেড সিস্টেম, এই সিস্টেমের মডেলিংটাকে বলছি। তাহলে আমি বেসিক্যালি ডিপ্লয়মেন্ট ডায়াগ্রামের এটা হচ্ছে মডেলিং অন এমবেডেড সিস্টেম। সেকেন্ডটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার সিস্টেম। এখানে কি হয় দেখ, ক্লায়েন্ট সার্ভার সিস্টেমে যেটা করি, ধর এখানে হচ্ছে আমার ওখানেই আছে, হ্যাঁ। তো ক্লায়েন্ট বলতে ধর আমার কাছে একটা এটিএম আছে, সেই এটিএমে ধর তুই যখন একটা এটিএম ইউজ করতে যাস, তুই যখন এটিএমটা ইউজ করিস, এটিএমটাতেই কি তোর এটিএমে কী করি আমরা, উইথড্রল করতে চাই বা ডিপোজিট করতে চাই, খুব বেশি হলো, তাই না? এইসব কাজগুলি করি এটিএমে, উইথড্র করি, ব্যালেন্স চেক করি, ডিপোজিট করি, এইসব করি। বাট তোর কি এটিএম, তোর যে অ্যাকাউন্ট থেকে তুই উইথড্র করছিস বা তোর যে অ্যাকাউন্টে তুই ডিপোজিট করছিস, সেই অ্যাকাউন্টটা কি তোর এটিএমের মধ্যে হোল্ড আছে? না, কিন্তু সেটা কিন্তু আছে ব্যাংকের সার্ভারে, ব্যাংকের ডেটাবেসে, তাই না? এটিএমটা কি করছে, অ্যাজ আ ক্লায়েন্ট কাজ করছে। মানে এটিএম কি করছে, অ্যাজ আ ক্লায়েন্ট হিসেবে এটিএম তোকে তোর ব্যাংকের সার্ভারে ঢুকে তোর অ্যাকাউন্টটাকে অ্যাক্সেস করতে সাহায্য করছে। বাট এটিএমের মধ্যে কিন্তু তোর অ্যাকাউন্টটা নেই, তার মানে এটিএম হচ্ছে অ্যাজ আ ক্লায়েন্ট কাজ করছে। তাহলে ধর এটিএম হচ্ছে একটা কন্ট্রোল প্যানেল বেসিক্যালি, যে এটিএম থেকে তুই তোর অ্যাকাউন্টটাকে কন্ট্রোল করতে পারছিস। ধর এটিএম থেকে কি হয়, যখন ধর তুই তোর এটিএম কার্ড ঢুকিয়ে যেই তুই প্রসেস করতে চাস, উইথড্র করতে চাইলি, ডিপোজিট করতে চাইলি, সাথে সাথে তুই একটা পিনকোড দিলি, দেওয়ার সাথে তো কী করে এটিএম কী করে, সার্ভারের সঙ্গে কানেক্ট করে। সেই সার্ভারের মধ্যে কি থাকে, একটা প্রসেসর থাকে যে হচ্ছে ক্যাশিং সার্ভার, আরেকটা প্রসেসর থাকে যে হচ্ছে ডেটাবেস সার্ভার।
তো এটিএমের রিকোয়েস্টটা যেই আসে সার্ভারের কাছে, তো সার্ভার সেটা চেক করে যে আমার কাছে এই ডিটেলসগুলো আছে কি না। তো যদি থাকে যে, তো সেটা চেক করার জন্য কোথায় যেতে হবে? ডেটাবেসে যেতে হবে। ডেটাবেসে গিয়ে চেক করতে হবে যে অমুক এটিএম নাম্বার, তার অমুক নম্বর পিন, সেই পিনের জন্য সত্যি সত্যি কোনো অ্যাকাউন্ট আমি হোল্ড করি কি না, বা সেই অ্যাকাউন্টের ডিটেলস কী আছে, সব কিছু কোথায় থাকবে? ডেটাবেস থাকবে। সেই ক্যাশ সার্ভার কী করবে? সেইগুলো ডেটাবেস থেকে তুলে পাঠাবে কোথায়? এটিএমের কাছে। সেটা আমরা এটিএম থেকে আমরা দেখতে পারবো, দেখে আমরা সেখান থেকে আরও কোনো প্রসেস করতে পারলাম, বা যেটা প্রসেস করতে চাইছিলাম সেটা আমরা করে ফেললাম। তাহলে এইভাবে ক্লায়েন্ট সার্ভার সিস্টেমটা কাজ করে। এটাও একটা ডিপ্লয়মেন্ট ডায়াগ্রাম। তো ডিপ্লয়মেন্ট ডায়াগ্রামে যদি কোনো ক্লায়েন্ট সার্ভার সিস্টেম বলে, এক্সাম্পল হচ্ছে এটিএম বেস্ট, এটা দিয়ে দিবি। ঠিক আছে। আচ্ছা, আরেকটা আছে ডিপ্লয়মেন্ট ডায়াগ্রামে, সেটা হচ্ছে ফুললি ডিস্ট্রিবিউটেড লেয়ার। ফুললি ডিস্ট্রিবিউটেড লেয়ার, এখানে দেখ, ধর এখানে আমার ডিভাইস আছে, 3খানা ডিভাইস আছে, 1 2 3টে। ধর কোনোটা লাইব্রেরির জন্য আমি এই ডায়াগ্রামটা বানাতে চাইছি, লাইব্রেরির। তো ধর এই যে ডিভাইসটা, এটা হচ্ছে একটা ডেটাবেস সার্ভার। ডেটাবেস সার্ভার, দেখ আমি ফার্স্টে ডাবল কোলন দিয়েছি, যেটা কোলন বলি আমরা, সেই কোলন দিয়ে ডেটাবেস সার্ভার লিখেছি। এই ডেটাবেস সার্ভারের মধ্যে কী আছে? এটা হচ্ছে কম্পোনেন্ট লিখেছি। কম্পোনেন্ট বলতে মানে সার্ভারের মধ্যে বেসিক্যালি কিসের কী আছে? বুকস। তাহলে এই ডেটাবেসটা হচ্ছে বুকসের ডেটাবেস। একটু ডিফারেন্টভাবে লিখেছি, এইভাবে ডিভাইসটা ড্র করতে হবে, তার ভিতরে কম্পোনেন্ট লিখে বুকস লিখেছি। পরের ডিভাইসটা কী করছি দেখ, অ্যাপ্লিকেশন সার্ভার লিখেছি, কোলন দেন অ্যাপ্লিকেশন সার্ভার। অ্যাপ্লিকেশন সার্ভারের মধ্যে অ্যাকচুয়ালি কী আছে? আমার লাইব্রেরি একটা অ্যাপ্লিকেশন আছে, যেটা দিয়ে আমি আমার বইপত্র বুক করি হয়তো, বা লাইব্রেরিতে বইটা আছে কি না চেক করি, এইসব জিনিসগুলো করি। তো তার মধ্যে 2টো কম্পোনেন্ট, একটা হচ্ছে লাইব্রেরি ইনফো, আরেকটা হচ্ছে বুক ইনফো, যেটা আমার অ্যাপ্লিকেশন সার্ভারটা হ্যান্ডেল করছে। এইটা অ্যাপ্লিকেশন সার্ভার। এই অ্যাপ্লিকেশন সার্ভারের মধ্যে আমার তাহলে লাইব্রেরি ইনফো আছে আর বুক ইনফো আছে। লাইব্রেরি ইনফো হচ্ছে বেসিক্যালি বিজনেস লজিক লেয়ার, মানে যেখানে তুই লাইব্রেরির কোনো বিজনেস, মানে ধর নতুন কোনো বই কিনতে হবে সেসব চেক করা, যেগুলো ধর নর্মালি স্টাফরা করে। আর আমরা বা যারা ধর ইউজার্স, যারা ধর স্টুডেন্টস, তারা লাইব্রেরিতে বুক ইনফো চেক করবে, সেটা হচ্ছে ডেটা অ্যাক্সেস লেয়ার। ডেটা অ্যাক্সেস লেয়ার, এই অ্যাক্সেস লেয়ারে তুই ডেটাটা অ্যাক্সেস করতে পারছিস। আরেকটা ধর ডিভাইস আছে আমার কাছে, সেটা হচ্ছে ওয়েব সার্ভার, যেটা হচ্ছে শুধুমাত্র স্টুডেন্টসের জন্য, হয়তো যে এখানে ঢুকে ওরা ধর বইপত্র বড় করতে পারে বা রিটার্ন করতে পারে, সেটা অনলাইন চেক করলো সেই ওয়েব সার্ভারে ঢুকে। তো ওয়েব সার্ভারে ধর একটা বড় বুক আছে, একটা কম্পোনেন্ট, আর একটা রিটার্ন বুক আছে। সেই বড় বুক আর রিটার্ন বুক, তো ধর এগুলো বেসিক্যালি কারা করতে পারছে? ধর আমার কাছে আরও 3খানা ডিভাইস আছে, মানে ধর ডিভাইস বলতে কি, ডিভাইস বলতে ধর আমার 3টে স্টুডেন্ট, 3জনের বাড়ি বসে 3জনের ল্যাপটপ থেকে এই ওয়েব সার্ভারটাকে অ্যাক্সেস করতে পারে, কারণ ওরা ওই লাইব্রেরি মেম্বার। তো ওরা ওই ওয়েব সার্ভারের অ্যাক্সেসও আছে ওদের কাছে। তো ওরা ওদের প্রাইভেট নেটওয়ার্ক, কারণ ওরা ওদের ল্যাপটপ থেকে করছে। তো প্রত্যেকের ক্ষেত্রেই নেটওয়ার্কটা কি প্রাইভেট, তাই জন্য প্রাইভেট নেটওয়ার্ক লিখেছি, যেখান থেকে ওরা অ্যাক্সেস করছে। এটা ধর ইউজার, মানে মেম্বার 1, মেম্বার 2, মেম্বার 3, এরা কি করতে পারে? এরা এই ওয়েব সার্ভারটাকে অ্যাক্সেস করতে পারে, কেন এরা অলরেডি মেম্বার আছে, তাই এরা অ্যাক্সেস করতে পারে। এটাকে বলা হচ্ছে ফুললি ডিস্ট্রিবিউটেড লেয়ার, মানে লেয়ার বাই লেয়ার ব্যাপারটাকে শো করা, যে কীভাবে আমার এই ডায়াগ্রামটাতে কীভাবে আমরা কাজটা করি সেটা দেখানো। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করছি।